আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় 6 মাস ধরে দিল্লিতে সার্জিও গোরের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ গড়ে উঠেছে এবং বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক পরিস্থিতি তৈরি না হলে যে কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল রাখা যাবে না, বাংলাদেশকে ইসলামী চরমপন্থীদের হাত থেকে রক্ষা করা যাবে না এবং অস্থিতিশীল পরিবেশে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কারো পক্ষেই বিনিয়োগ বা ব্যবসা করা সম্ভব হবে না, এই প্রসঙ্গগুলো ভারত সরকারের তরফেও খুব ভালো মতো সার্জিও গোরকে, যাকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘনিষ্ঠতা করতে ট্রাম্প পাঠিয়েছেন, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ মাসের শেষে বাংলাদেশ সফর করছেন। এ ধরনের বিশেষ দূতেরা সাধারণত কোনো নতুন বিষয় নিয়ে আলোচনায় কিংবা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও চাঙ্গা করতে কোনো দেশ সফর করেন না। বিশেষ দূতেরা নির্দিষ্টভাবে কোনো দেশ সফর করেন সাধারণভাবে কোনো একটা কৌশলগত প্রসঙ্গ খোলাসা করতে কিংবা বিশেষভাবে কোনো বার্তা নিয়ে আসতে। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এই তরুণ কূটনীতিবিদ সার্জিও গোর, তিনি যে বাংলাদেশে আসছেন সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা বহন করে, তাতে কোনো সন্দেহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করবার এবং কমিউনিস্ট চীনের সঙ্গে সম্পর্কটাকে আরও দূরত্বের করবার সরাসরি প্রতিশ্রুতি দিয়ে একেবারে অঙ্গীকার নামায় একরকমের স্বাক্ষর করে তারেক রহমান ক্ষমতায় এসেছিলেন। শুধু ক্ষমতায় এসেছিলেন তাই নয়, তিনি দেশে ফেরার অনুমোদন পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও। সেই অবস্থা থেকে তিনি যখন প্রধান এবং প্রথম রাষ্ট্রীয় সফরের অংশ করে তুললেন তার চীন সফরকে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতি এখন সকল রকম বিশ্বাস আস্থা হারিয়ে ফেলেছে এবং সার্জিও গোর যে বাংলাদেশে সরাসরি সে প্রশ্নের উত্তর জানতেই আসছেন যে তারেক রহমান সরকারের আসলে পররাষ্ট্রনীতিটা কি। তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক বাণিজ্য চুক্তি কিংবা তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং বিএনপি দল হিসেবে রাজনৈতিকভাবে তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা থেকে কি সরে দাঁড়াতে চায়? মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সমর্থন থেকে সরে দাঁড়িয়ে কি বিএনপি সরকার, তারেক রহমান সরকার টিকে থাকতে পারবে বলে মনে করে? চীনের কাছ থেকে কি পাওয়ার প্রত্যাশায় তারেক রহমান চীনমুখী হয়ে পড়লেন হঠাৎ করে, নাকি সেটা শুধুমাত্র ভারত বিরোধিতাকে তুঙ্গে নিয়ে যেতে এবং এই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে একরকমের টালমাটাল করে তুলতে কার পরামর্শে তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসলেন? এগুলো খোলাসা করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় আসছেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতিটায় মার্কিন প্রভাবকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে, মানে ইউনূস আমলের মতোই বজায় রাখতে, খলিলুর রহমানকে কিন্তু মার্কিন পরামর্শে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল তারেক রহমান সরকার এবং খলিলুর রহমানের সেই সময়কার নিয়োগে তখন ভারতও অত্যন্ত গুরুত্বের সঙ্গে সমর্থন দিয়েছিল, কারণ ভারতের সঙ্গেও খলিলুর রহমানের একটা আলাপ আলোচনার চ্যানেল সেই ইউনূস আমল থেকেই খোলা আছে। কিন্তু সেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারলো যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনে নিয়ে যাওয়া হলো তার প্রথম গুরুত্বপূর্ণ সফরে, সে প্রশ্নটাও খলিলুর রহমানের মুখ থেকেও শুনতে চাইবেন সার্জিও গোর এবং তিনি নিশ্চিতভাবেই সরকারকে এ বার্তা পরিষ্কার করে দিতে চাইবেন যে আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্প কিছুতেই ভালোভাবে তারেক রহমান সরকারের এই চীনমুখী নীতিকে দেখছে না। সে কারণেই তার যে বাংলাদেশে আসা সেটা এরই মধ্যে পত্রপত্রিকায় লেখা শুরু হয়েছে। সার্জিও গোর মাত্র ৩৮ বছর বয়সে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত হন গত বছর এবং তখন তাকে পুরো দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। সারা বিশ্বেই তখন আলোচিত হয়েছিল যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখভালের দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্প এই তরুণকে কেন দিলেন এবং তখন
মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জানেন যে মার্কিন বিশেষজ্ঞরা বা ট্রাম্প প্রশাসনের ভেতরে যারা আছেন তারা বলেছিলেন ট্রাম্প সার্জিও গোরের মতো আস্থা রাখেন, বিশ্বাস করেন এবং এতটা সক্রিয় ব্যক্তিগত সম্পর্ক রাখেন এমন মানুষ ট্রাম্পের আশপাশে খুবই কম আছেন। সার্জিও গোর হচ্ছেন ট্রাম্পের দুদফার নির্বাচনে সবচেয়ে বেশি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করে দিয়েছিলেন। ট্রাম্পের যে ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের একজন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নন, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে, মেয়ের জামাই, সকলের সঙ্গে এই সার্জিও গোরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় ক্ষমতায় এসে 2025 সালে যেই ব্যক্তিকে সকল মার্কিন প্রশাসনের দফতরে তার প্রশাসনের বিশ্বাসভাজন লোক বসানোর দায়িত্ব দিয়েছিলেন, সেই ব্যক্তিটি এই সার্জিও গোর। এবং সার্জিও গোর সারা মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সরকারি দপ্তরে ট্রাম্পের বিশ্বাসভাজন লোকদেরকে বাছাই করে নিয়োগ করবার পর ট্রাম্প তাকে একরকমের পুরস্কার হিসেবে ভারতের এই গুরু দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন যে ভারত হচ্ছে পৃথিবীর সেই দেশ যে দেশে মধ্যবিত্তের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 150 কোটি মানুষের দেশ। এই দেশে গিয়ে তিনি যেন, সার্জিও গোর যেন প্রধানমন্ত্রী মোদি, যিনি কিনা প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় তার একজন ভীষণ ভালো বন্ধু, সেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করে তোলেন। 2025-এর ফেব্রুয়ারিতে যখন প্রধানমন্ত্রী মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং এক সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং পট পরিবর্তন নিয়ে, তখন যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন সাংবাদিকদের সামনেই যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিতে চান, সেটাই যে প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে সার্জিও গোরকে দেওয়া পরামর্শ, সেটা স্পষ্ট করতেই সম্প্রতি যখন বাংলাদেশে এসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন দীনেশ ত্রিবেদী, তখন সার্জিও গোর একটা সকল রকমের প্রথা ভেঙে এক্স হ্যান্ডেলে একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে তিনি দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার ঘটনাকে স্বাগত জানান এবং তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছেন, মানে লুক ফরওয়ার্ড করে আছেন। মানে একজন ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সার্জিও গোর কেন কাজ করতে আগ্রহী হবেন? সার্জিও গোর বাংলাদেশে কাজ করবেন খলিলুর রহমানের সঙ্গে, সার্জিও গোর বাংলাদেশে কাজ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, বিএনপি সরকারের সঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, অথচ সার্জিও গোর দিল্লি বসে এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে বললেন তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করার বিষয়ে অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন। সার্জিও গোরের ওই বার্তা থেকে এটা পরিষ্কার ছিল যে ভারত বিরোধিতার বিষয়টি তারেক রহমান সরকারের মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে ভারত বিরোধিতার হাত ধরে ধরে চীন মুখীনতা আসছে তারেক রহমান সরকারে। এবং মনে রাখতে হবে ব্রেন ক্রিস্টেনসন যখন সেনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, সেই বিষয়ে সেনেটের মুখোমুখি হয়েছিলেন, তখন ব্রেন ক্রিস্টেনসনকে সেই 2025-এই এ কথা সেনেটকে দিতে হয়েছিল যে তার মূল কাজ হবে বাংলাদেশে এসে বাংলাদেশ যাতে কিছুতেই কমিউনিস্ট চীনের সঙ্গে সামরিক বেসামরিক কোনো সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবার সুযোগ না পায় কিংবা চীনের সঙ্গে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বুঝতে পারে। কারণ তখন মার্কিন সেনেটে একথাও হয়েছিল যে ইউনূস সরকারের ব্যাপারটা কি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারটা কি, তারা চীনের সঙ্গে এত মাখামাখি করছে কেন? তখন ব্রেন ক্রিস্টেনসন ওই কথা দিয়ে এসেছিলেন। শুধু কিন্তু তাই নয়, তিনি 2026 সালে নির্বাচনের আগে আগে এসে দায়িত্ব নেওয়ার পরেও সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বারবার কথা বলেছেন যে তিনি বাংলাদেশে এসেছেন যাতে বাংলাদেশে যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে তারা বোঝে চীনের সাথে সম্পর্ক তৈরি করার ঝুঁকি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভালো করে দেখবে না। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে চীনের সঙ্গে সম্পর্ক বাড়ালে তার নিরাপত্তা ঝুঁকি আছে। মানে একটা সরাসরি হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে চীনের সাথে মাখামাখি বাড়ালে হবে, সেটা কিন্তু দিয়ে রাখা হয়েছে। বিশেষ করে চীনে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটা সাক্ষাৎ
সাক্ষাৎ পেতে তারেক রহমান, খলিলুর রহমান যখন একরকমের হয়রান হয়ে পড়ছিলেন, তখন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের একটা দ্বিপাক্ষিক বৈঠক হয় বটে, কিন্তু সেই বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেই বিবৃতিতে চীন দাবি করে বসে যে তারেক রহমান সরকারের সঙ্গে অত্যন্ত ইতিবাচকভাবে আলাপ হয়ে গেছে, যে বাংলাদেশ চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরে গড়ে তুলতে সম্মত হয়েছে। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয় নিয়ে ভারতের তো আপত্তি আছেই, ঘোরতর আপত্তি আছে যুক্তরাষ্ট্রের। চীনের কুনমিং প্রদেশ থেকে শুরু হয়ে ওই করিডর মিয়ানমারের মান্দালয়, মিয়ানমারের ইয়াঙ্গন, রাখাইন রাজ্যের চকপিউ গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যাবে এবং তার মধ্যে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামকে যুক্ত করা হবে। এরকম একটা করিডোরের পরিকল্পনার কথা অনেক বছর ধরেই চলছে। ভারতের আপত্তির মুখে সেটাতে বাংলাদেশে শেখ হাসিনা সরকার আগে যুক্ত হওয়ার কোনো আলাপ করেনি, বা বাংলাদেশের সরকার সবসময় নিরাপত্তাগতভাবে ভারতকে খেপিয়ে এটা করা যায় কিনা সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। কিন্তু তারেক রহমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারে বিচলিত করে দিয়ে জুন মাসে সে প্রসঙ্গে কথা দিয়ে এসেছেন বলে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টাকে হালকা করে দেখানোর চেষ্টা করছিল বটে। ফিরে এসে তারেক রহমানের সফর সঙ্গীরা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সকলেই বলেছেন যে বাংলাদেশ বিবেচনা করছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার বিষয়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো খেপিয়ে তুলে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি বলেছেন যে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ইতিহাসের সর্বোত্তম পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের কাজ নাকি এগিয়ে যাচ্ছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝ দেওয়ার চেষ্টা হলো, বিশ্বকে বুঝ দেওয়ার চেষ্টা করলো বিএনপি সরকার যে এখনো তারা বিবেচনা করছে, শি জিনপিংকে কোনো কথা দিয়ে আসেনি, অথচ এখন মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে শি জিনপিং এর সঙ্গে বৈঠক পাওয়ার সুবাদে বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার রীতিমতো ওই করিডোরের কাজ এগিয়ে নেওয়া শুরু করে দিয়েছে। তারেক রহমান চীন গিয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠক পেলে হয়তোবা তিস্তা প্রকল্প 10 বছরের জন্য চীনকে দিয়ে আসবেন, সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু ব্রেন ক্রিস্টেনসন, তারেক রহমান, খলিলুর রহমানরা চীন রওনা হওয়ার আগের দিন শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দৌড়ে গিয়ে অফিস খুলিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সাবধান করে এসেছিলেন। আর তারা কিনা গিয়ে রীতিমতো একটা করিডর দিয়ে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন এসবকে কিছুতেই ভালোভাবে দেখছে না। কাজেই সার্জিও গোর আসছেন ঢাকায় সুস্পষ্ট বার্তা নিয়ে, চীনের সঙ্গে মাখামাখি থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র আর সমর্থন বজায় রাখতে পারবে না তারেক রহমান সরকারের ওপর। আর অন্যদিকে প্রায় 6 মাস ধরে দিল্লিতে সার্জিও গোরের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ গড়ে উঠেছে এবং বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক পরিস্থিতি তৈরি না হলে যে কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল রাখা যাবে না, বাংলাদেশকে ইসলামী চরমপন্থীদের হাত থেকে রক্ষা করা যাবে না এবং অস্থিতিশীল পরিবেশে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কারো পক্ষেই বিনিয়োগ বা ব্যবসা করা সম্ভব হবে না, এই প্রসঙ্গগুলো ভারত সরকারের তরফেও খুব ভালো মতো সার্জিও গোরকে, যাকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘনিষ্ঠতা করতে ট্রাম্প পাঠিয়েছেন, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে সার্জিও গোরের এই সফর তাই মূলত তারেক রহমানকে সমঝে দিতে, একদিকে যেমন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিসর তৈরি করতে তারেক রহমানকে সক্রিয় হতে হবে এবং সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে, ঠিক তেমনিভাবে তারেক রহমানকে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার পথ থেকেও সরে দাঁড়াতে হবে। সিগনেচার কবে করলো? যে মেয়ের সিগনেচার তো না, শ্যামনগরে ছিল, উনি শ্যামনগরে ছিল, সেই সময় সই করছে। কবে? মানে আজকে? আপনি এখন কোথায়? আমি ঢাকাতে ভাই। উনি ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে। ও আচ্ছা, মানে ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিচ্ছে আর কি, যেহেতু ভিডিওটা বের হয়েছে আজকে সিগনেচার করছে, এই তো।
ওর মেয়ের জন্ম তারিখ তো ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? বাংলাদেশে জামায়াত ইসলামী যুদ্ধ অপরাধী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত, কিন্তু তার চেয়েও তারা কুখ্যাত এবং বিখ্যাত দুটোই হয়েছে কেবলমাত্র ধর্মকে রাজনীতিতে ব্যবহার এবং রাজনীতিতে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। যেমন 2024 সালের কোটা আন্দোলনকে শেখ হাসিনা সরকার উৎখাতের সন্ত্রাসী তৎপরতায় নিয়ে যেতে তারা যেসব কাজ করেছে তা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। মানুষ একদিন বুঝতে পারবে তারা কিভাবে জামায়াতের দ্বারা প্রতারিত হয়েছে, ইতিমধ্যেই বুঝতে পারছে, কিন্তু সেই প্রতারণা যে এখনো চলমান সেটি হঠাৎ করেই সামনে এনে দিয়েছে একজন জামায়াতের এমপির ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার মাধ্যমে। জামায়াতের এমপির কোটায় চাকরি পেতে যে একটি মেয়েকে মগবাজারের হোটেল সদৃশ অফিসে যেতে হয় কিংবা মিরপুরের কোনো ভাড়া বাড়িতে গিয়ে এরকম কাজ করতে হয় এবং তার ভিডিও ফাঁস না হলে সেটি আসলেই বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না, জানতে পারতো না। শুরুতে একটি কথা পরিষ্কারভাবে বলা প্রয়োজন, প্রাপ্তবয়স্ক দুজন মানুষের সম্মতিপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জনতার আদালত বসানো উচিত নয়, কারণ কারো অন্তরঙ্গ মুহূর্ত গোপনে ধারণ করা এবং অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। কিন্তু ঘটনাটির সঙ্গে যখন একজন সংসদ সদস্যের ক্ষমতা, চাকুরির সুপারিশ, সম্ভাব্য তথ্য গোপন, সংশ্লিষ্ট তরুণীর বয়স এবং পরস্পর বিরোধী ব্যাখ্যা জড়িয়ে যায়, তখন বিষয়টি আর কেবল শোবার ঘরের বিষয় থাকে না, সেটি সোজা চলে আসে সংসদ, আইন, নৈতিকতা এবং রাজনৈতিক জবাবদিহিতার ঘরে। ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে প্রতিরক্ষা হিসাবে জামায়াত বলতে থাকে যে এটি নাকি এআই দিয়ে বানানো হয়েছে। জামায়াতের রাজনৈতিক ভাষা অনেক পুরনো হলেও বিপদে পড়লে তাদের প্রযুক্তি জ্ঞান দ্রুত বেড়ে যায়, কিন্তু দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানের যাচাইয়ে এটা তাদেরই জায়গা এবং তারা এটা পরিচালনা করেন। তাদের যাচাইয়ে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয় বলেই প্রতীয়মান হয়েছে বলে তারা বলছে। এরপর এআই বিদায় নিল, হাজির হলো বিয়ে। এমপি গাজী নজরুল ইসলাম জানালেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তরুণী এবং তার পরিবারও বিয়ের দাবি মেনে নিয়েছে, তারা বলছে তাই। প্রথম স্ত্রীকে দিয়েও ভিডিও বার্তায় সেই বিয়ের স্বীকৃতি আদায় করা হলো। অতএব আমরা আপাতত বিয়ে হয়েছে ধরে নিচ্ছি। সমস্যা হলো বিয়ে স্বীকার করার পরই গল্পের ভিতর থেকে আরো কয়েকটি গল্প বেরিয়ে আসছে। এমপির ভাষ্য অনুযায়ী, নজরুল ইসলামের ভাষ্য অনুযায়ী বিয়ে হয়েছে 2026 সালের 17 জুন, কিন্তু ভিডিওর দৃশ্যমান টাইম স্ট্যাম্প বলছে 2023 সালের 1 জুলাই। দ্য ডিসেন্টও একবার বলছে যে এটা 2023 সালের ভিডিও, আবার তারা স্বাধীনভাবে ভিডিও ধারণের তারিখ নিশ্চিত করতে পারেনি বলেও বলছে, এবং পরবর্তীতে দেখলাম যে তারা বলছে 2026 সালের এই ভিডিও, এই সম্প্রতি ভিডিও। এমপি আবার ভিডিওটি 13 জুলাইয়ের বলে দাবি করছেন এবং টাইম স্ট্যাম্পের পার্থক্যের ব্যাখ্যা দিতে পারেননি। অর্থাৎ এখানে ক্যালেন্ডারই যেন বিরোধী দলের ভূমিকা নিয়েছে। বিয়ে 2026 সালে, ভিডিও 2023 সালের, ঘটনা 2026 সালের 13 জুলাই, নানা রকম কথাবার্তা চলছে। এখন কোন তারিখকে বিশ্বাস করলে জামায়াতি শৃঙ্খলা রক্ষা পাবে, জামায়াত এটাকে হালাল করতে পারবে, সেটাই সবচেয়ে বড় গবেষণার বিষয়। জামায়াতের এমপি বলে কথা, কোটা সংস্কারের পর এবার সম্ভবত সময় সংস্কারও তারা করতে যাচ্ছেন। বিয়ের পরের দৃশ্য 3 বছর আগের ফুটেজে চলে যেতে পারলে আইনস্টাইনের যে তত্ত্ব আছে তা নতুন করে লিখতে হবে আমাদেরকে। তবে সিরিয়াসলি যদি ব্যাপারটা ভাবেন, ভিডিওটি যদি কবে তা নিয়ে যদি বিষয়টা না ভাবেন, তরুণীর বয়সকে চিন্তা করতে হবে আমাদের। সবচেয়ে বড় কথা, একজন তরুণী, চাকরি প্রার্থী তরুণী, তার সুপারিশ নিতে যদি এরকম হোটেলে বা এরকম বদ্ধ কক্ষে গিয়ে একজন বর্ষিয়ান বয়স্ক জামায়াতের এমপির মনোরঞ্জন করতে হয়, তাহলে তো একটি ভয়াবহ বিষয়। কোটা কোথায় গেল আজকে? এটাই কি জামায়াতি কোটা?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো বায়োডাটার উপর দাঁড়িয়ে ফৌজদারি অপরাধের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া দায়িত্বশীল কাজ নয়, কিন্তু বয়স সংক্রান্ত নথি সত্য হলে বিষয়টি অত্যন্ত গুরুতর। তাই এ প্রশ্নের উত্তর ফেসবুকের দলীয় কর্মী নয়, জন্ম নিবন্ধন, শিক্ষা সনদ, কাবিননামা এবং তদন্তকারী কর্তৃপক্ষকে দিতে হবে, প্রশ্নগুলো তুলতে হবে। চাকরির বায়োডাটার কথা চিন্তা করুন। দ্য ডিসেন্ট যে বায়োডাটার কথা জানিয়েছে তাতে 22 জুন এমপির স্বাক্ষরের উপরে সবুজ কালিতে লেখা জোর সুপারিশ করছি, অথচ সেখানে তরুণীর বৈবাহিক অবস্থা লেখা অবিবাহিত। বিয়ে যদি 17 জুন হয়ে থাকে তবে মাত্র 5 দিন পর নিজের কথিত স্ত্রীকে অবিবাহিত দেখানো বায়োডাটার একজন প্রণেতা হিসাবে বা আইন প্রণেতা হিসাবে জোর সুপারিশ কিভাবে করেন তিনি? আর যদি বায়োডাটার তথ্য ঠিক হয়ে থাকে তবে 17 জুনের বিয়েটি কোথায় ছিল? এসব প্রশ্ন আসলে করে তো কোনো লাভ নেই। জামায়াতের এমপি বলে কথা, সংসদ সদস্যকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি উত্তর দেননি বলে পত্রপত্রিকা বিশেষ করে দ্য ডিসেন্ট জানাচ্ছে। কোটা সংস্কারের সুলুক সন্ধান যদি করেন আপনি, তাহলে কি দেখেন? 2024 সালে বলা হয়েছিল চাকরিতে কোনো বিশেষ কোটা থাকবে না, মেধাই হবে একমাত্র মানদণ্ড। এখন দেখা যাচ্ছে মেধার পাশাপাশি এমপির সবুজ কালির জোর সুপারিশও বেশ কার্যকর একটি যোগ্যতা। একজন সাধারণ চাকরি প্রার্থী কয়েকশো আবেদন করেও উত্তর পান না, আর এখানে একজন সংসদ সদস্য নিজেই কলম হাতে চাকরির দরজায় উপস্থিত হন। সেই বৈষম্যহীন বাংলাদেশ যা আপনারা চেয়েছিলেন। কোটার নাম বদলে গেছে, এখন সুপারিশ হয় আর কি। আর সেই সুপারিশের জন্য নারী হলে আপনাকে যেতে হয় মগবাজারের কোনো হোটেলে, মিরপুরের কোনো ভাড়া বাড়িতে, আরো না জানি কোথায়। কি ভয়ঙ্কর অবস্থার বাংলাদেশ এখন বলেন। ঘটনার স্থানীয় নাটক কম হচ্ছে না। তরুণীর বাবা বলছেন এমপি ও তার মেয়ে মগবাজারে তার অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। প্রশ্ন হলো অফিসে এরকম বিশ্রামের ব্যবস্থা কেন হলো? সেই প্রশ্ন আপনি করতেই পারেন, কিন্তু সেই অফিসে ব্যক্তিগত মুহূর্ত ধারণ করা হলো কিভাবে? ক্যামেরা কে বসিয়েছিল? ফুটেজ কার নিয়ন্ত্রণে ছিল? এতদিন পর সেটি কিভাবে ছড়িয়ে পড়লো? অনেক প্রশ্ন না? একই সঙ্গে গোপনে ধারণ এবং প্রচারের জন্য দায়ীদের আইনের মুখোমুখি করা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। কারণ এই যে জনপ্রতিনিধি, তার কাছে জবাবদিহিতা চাওয়া এবং একজন নারীর ব্যক্তিগত মর্যাদা ধ্বংস করা একই বিষয় নয় নিশ্চয়ই। এমপি সাহেব আরো দাবি করছেন যে তার গাড়ি চালক, যিনি তরুণীর আসলে মামাও, কয়েকজন লোক নিয়ে তাদের জিম্মি করে 1 লাখ টাকা আদায় করেছেন। এই অভিযোগ সত্যি হলে সেটি গুরুতর অপরাধ এবং অবিলম্বে মামলা, গ্রেপ্তার এবং তদন্ত হওয়ার কথা। কিন্তু জনগণ জানতে চাইবে ঘটনার পরপরই কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, থানায় অভিযোগের কপি কোথায়, এবং একজন সংসদ সদস্যকে রাজধানীর মগবাজারে জিম্মি করে বিকাশের দোকান থেকে টাকা নেওয়া হলেও রাষ্ট্রযন্ত্র তখন কি করছিল? ব্যাখ্যা যত বাড়ছে নাটকের চরিত্র তত বাড়ছে। দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী, শ্বশুর, মামা, গাড়ি চালক, বহিরাগত, অফিস, বিশ্রাম কক্ষ, মিরপুর, বিকাশ, সিসিটিভির ফুটেজ, কত কিছু যে এখানে জড়িত। আপনাদের মনে থাকার কথা যে মামুনুল হক, হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা। ধর্মভিত্তিক রাজনীতির কোন নেতা ব্যক্তিগত অসঙ্গতিতে ধরা পড়লেই দলীয় প্রতিরক্ষার প্রথম কাজ হয় প্রশ্নকারীর নৈতিক পরীক্ষা করা। নেতা কি করছে সেই প্রশ্নের আগে জানতে চাওয়া হয় ভিডিও করলো কে, ছড়ালো কে, ষড়যন্ত্র করলো কে। ভিডিও ফাঁসের অপরাধ অবশ্যই তদন্ত হতে পারে, কিন্তু সেই অপরাধ দেখিয়ে ভিডিওতে উঠে আসা ক্ষমতার অপব্যবহার, বয়স, ধর্মকে ব্যবহার করা, এবং একদিকে আপনি বলবেন আপনি পরহেজগার এবং ধর্ম পালনকারী, আবার আপনি আরেক জায়গায় গিয়ে নারীকে হেনস্থা করবেন, নারীকে জোরপূর্বক তার চাকরির প্রলোভন দেখিয়ে সুপারিশ দেওয়ার জন্য, জোর সুপারিশ দেওয়ার জন্য তাকে এরকম হোটেল কক্ষে নিয়ে যাবেন। রাজনীতিকে আর কত নোংরা করতে হবে, দেশের পরিস্থিতিকে আর কত ভয়াবহ করে তুলতে হবে। জামায়াত ইসলামী একটি সহজ সিদ্ধান্ত নিতে পারত। তারা চাইলে দলীয় তদন্ত করে কাবিননামা, সংশ্লিষ্ট নথি, ভিডিওর ফরেনসিক বিশ্লেষণ, চাকরির সুপারিশের কারণ এবং চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করতে পারত, অথবা পুরনো কৌশলে সবকিছুকে ষড়যন্ত্র বলে এমপি কে রক্ষার চেষ্টা করতে পারত। তারা দ্বিতীয় পথটি বেছে নিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে তারা এটাকে নিয়ে জনগণের সামনে হাজির হতে চায় না, তারা নেতাকে রক্ষা করতে চায়। 2024 সালে জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী স্লোগানে বাংলাদেশকে উত্তপ্ত করে
শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল। এখন তাদেরই একজন আইন প্রণেতার সামনে প্রশ্ন, নিজের কথিত স্ত্রীকে অবিবাহিত দেখিয়ে জোর সুপারিশ কোন বৈষম্য নীতি বিরোধী নীতির অংশ ভাই? বিয়ে সত্য হলে তথ্য গোপন কেন? বায়োডাটা সত্য হলে বিয়ের গল্প কেন? ভিডিও 2023 সালের হলে 2026 সালের ব্যাখ্যা কেন? অনেক প্রশ্ন, এই প্রশ্নে আপনি জবাব পাবেন না। কিন্তু ভিডিওর গল্প তো আর অসত্য নয়, এটি ক্ষমতার কোটা, চাকরির কোটা, নৈতিকতার কোটা এবং প্রয়োজন মতো সত্য বদলে নিয়ে যাওয়ার জামায়াতি কোটার গল্প আমরা দেখতে পাচ্ছি। একসময় তারা কোটা সংস্কারের নামে সরকার বদলেছিল, এখন দেখা যাচ্ছে সংস্কার শেষে সব কোটা বাতিল হয়নি, তারা একটি বিশেষ কোটা দিব্যি বহাল রেখেছে, তার নাম জোর সুপারিশ। এবং সেই সুপারিশ পেতে ছেলেদেরকে হয়তো অর্থ দিতে হয় কিংবা জামায়াতের রোকন এসব হতে হয়, কিন্তু ছাত্রী সংস্থার হলেও বা জামায়াতের ছাত্রী সংস্থার হলেও নারীটিকে হয়তো কোনো হোটেলে কিংবা মিরপুরের কোনো বাড়িতে যেতে হয়। জামায়াতের রাজনীতি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাংলাদেশই তো চেয়েছিলেন আপনারা, তাই না? ভালো থাকবেন সবাই।